100% তিতা ছাড়া মুচমুচে করলার ভাজি। এত মজাদার ভাজি আমার মনে হয় যে আপনারা আগে কেউ খাননি। আজকের ভিডিওর শেষ পর্বে আমি দেখিয়ে দিব করলাকে কিভাবে 100% তিতমুক্ত করা যায়। শব্দগুলো শুনুন। আসসালামু আলাইকুম, বলছিলাম সহজ রান্না থেকে। আজকে আরও একটা সহজ রান্না নিয়ে হাজির হয়েছি। প্রথমে 2টা করলা এখানে একেবারে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে সবসময় এইরকম লম্বা ধরনের করলাটা নিবেন আর এই রকম পাতলা পাতলা করে নেবেন। খুব বেশি একটা মোটা করবেন না, তাহলে কিন্তু আপনার এইখানে মুড়মুড়েটা হবে না। এই যে আমার সমস্ত করলা কিন্তু এইখানে এভাবে স্লাইস করে কাটা শেষ। আর কিছু আলু এইখানে আমি কুচি করে নিয়েছি কিছু শুকনা মরিচ। এই ক্ষেত্রে শুকনো মরিচ আপনারা গোটা ব্যবহার করতে পারেন, পরে ভেঙে দিতে পারেন। নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ রসুন, বড় রসুনটা এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এক্ষেত্রে আপনারা দেশি রসুনও কুচায় কেটে নিতে পারেন, তবে দেশি রসুন একটু ঝামেলা। আর নিয়েছি 1 কাপের বেশি এইখানে পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ কুচি করে। করলা ধুয়ে নিয়ে চলে আসছি, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এরপর পরে একটু এইখানে হলুদের গুঁড়া দিচ্ছি কালারের জন্য, দিয়ে দেবো ঝালের জন্য এইখানে শুকনা মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা আমি হিসাব করে দিয়েছি, কেননা এই ক্ষেত্রে আসলে আমি যেহেতু আগেই দেখিয়েছি শুকনো মরিচ ব্যবহার করবো, এই কারণে সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরই ফাঁকে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাখানো শেষ। এ পর্যায়ে আমি চুলাতে তেল গরম হলে প্রথমে শুকনা মরিচটা ভেজে নিব। শুকনা মরিচটা দিয়ে দিয়েছি, তেলে কি সুন্দর লাগছে। এর কিছুক্ষণ পরে দিয়ে দিলাম এখানে আমি কাঁচা যে রসুনটা ছিল সেই রসুনটা। এখন এগুলো গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করতে থাকবো। মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে, না হলে পরে ওপর নিচে হয়ে পুড়ে যাবে। কিছু সময় নিয়ে অপেক্ষা করলেই দেখা যাবে যে রসুন এবং মরিচগুলো এখানে গোল্ডেন কালার হয়ে আছে। সেই সময় কিন্তু এগুলো আস্তে আস্তে একটা ছাঁকনার সাহায্যে সব কিছু তুলে নিতে হবে। আপনাকে এই রান্নাটার জন্য অবশ্যই ধৈর্য থাকতে হবে। আরও একটা কথা বলি, খুব বেশি এখানে গোল্ডেন ব্রাউন করতে যাবেন না, তাহলে দেখা যায় তিতা তিতা একটা ভাব চলে আসবে। তিতার জন্য না হয় ঠিক এই রকম গোল্ডেন করবেন। একটা প্লেটের উপরে আমি টিস্যু বিছিয়ে দিয়েছি এবং এভাবে দিয়ে দিচ্ছি, তাহলে তেলটা আসলে টিস্যুতে চুষে নেবে। এরপরে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ সে একই তেলে আমি আবারও ভেজে নিচ্ছি। অনেকে বলবেন যে এখানে অনেক তেল। হ্যাঁ, মাঝে মাঝে একটু তেলের খাবার তো আমরা কতই না খাই। একদিন নাহলে একটু পেট ভরে শান্তি করে খাবার জন্য এরকম একটা রেসিপি করা যেতেই পারে। আমার পেঁয়াজগুলোও এইখানে কিন্তু প্রায় বেরেস্তার মতো হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি এখন পেঁয়াজগুলো উঠাই নিচ্ছি। আগেই বলেছি যে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাকে জানাতে ভুলবেন না আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। আমি সবসময় চেষ্টা করি সহজ কিছু নিয়ে হাজির হওয়ার। আর যেই করলাটা এখানে মাখিয়ে রেখেছিলাম সেটা একটু চেপে চেপে পানিটা ফেলে দিয়ে এইখানে এখন তেলের মধ্যে দিয়ে এটাও ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু সবসময় একটু সময় নিয়ে করতে হয়, কেননা খুব বেশি হিটে এটা রান্না করা যায় না। মিডিয়াম হিটে এটা রান্না করতে হয়, নাহলে করলাটাও পুড়ে যাবে। এবং করলাটা বারবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি, কেননা সব দিকে যেন ব্যালেন্স আকারে খুব সুন্দরভাবে এটা ফ্রাই হয়। করলাটার আস্তে আস্তে কিন্তু রং পরিবর্তন হতে চলেছে, দেখেন। এই রান্নাটা যখন আপনি করবেন অবশ্যই একটু ভাতের চাল বাড়িয়ে দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অবশ্যই আপনি ভাত অল্প হলেও বেশি খাবেন সেই দিন। যাদের মুখে রুচি চলে গেছে তারা অবশ্যই এটা ফলো করতে পারেন। আমার ১ম ব্যাচে করলাটা ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচে যতটুকু ছিল সেটা এখন আমি ভেজে নিচ্ছি। এই করলা ভাজিটা মাঝে মাঝে খাওয়াই যায়, অনেক মজা লাগে। অনেকে এটাকে করল্লার বালাচাও বলে, তবে আমি বলি করল্লার মুচমুচে ভাজি। করলাগুলো কিন্তু ভাজা শেষ। এই পর্যায়ে এখন আমি যে আলু কুচি রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি। মোট কথা সব কিছু এখানে আপনার ভাজাভাজি করার পালা। যত সুন্দরভাবে ভাজবেন ততই খেতে ভালো লাগবে। ভাজতে ভাজতে খুব বেশি পুড়িয়েও ফেলা যাবে না, আবার যেন ভাজা না হয়ে সাদা হয়ে থাকে এমনটাও করা যাবে না, তাহলে কিন্তু কুরমুরেটা হবে না। এ রান্নার মেন বৈশিষ্ট্য হচ্ছে একেবারে কুরমুরে হয়। আমার সব কিছু ভাজা শেষ। রসুন, পেঁয়াজ, মরিচ, আলু, করলা সব ভাজা শেষ। এত সুন্দর কুরমির আর এত মজা হয়েছিল খেতে, সে বলার বাইরে। আপনারা ভিডিওতে শব্দ আগেও শুনেছেন এবং পরবর্তীতে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কতটা কুড়মুড়ো হয়েছে এইখানে। এখন সব কিছু খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পালা।
খুব যে একটা কঠিন কোনো কিছু সেটা না। এই রান্নাটা বরাবরই ধৈর্যের একটা খেলা। সব কিছু এখন এভাবে কিন্তু মিশিয়ে নিতে হয়। তো মেশানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে আলতো হাতে মেশাবেন। এমনভাবে মেশাবেন না যেন ভেঙে যায়। যেহেতু সব কিছু একেবারে মুচমুচে হয়ে আছে, সো একটু জোরে যদি আপনি চাপ দেন সেক্ষেত্রে দেখা যাবে যে ভেঙে যাবে। আমার করলার কুড়মুড়ে ফ্রাই কিন্তু একেবারে রেডি। বলেছিলাম শেষ ভাগে বলে দিব যে কীভাবে করলাকে 100% তিতমুক্ত করা যায়। আমি ২ টা করলার জন্য এখানে ১.৫ টেবিল চামচ পরিমাণ লবণ নিয়েছিলাম। সেইটা দিয়ে এখন আলতো হাতে খুব ধৈর্য সহকারে খুব ভালোভাবে করলাটা মাখিয়ে আমি প্রায় ১০ মিনিট অপেক্ষা করব। এখানে একদম চিপে, চিপে মাখাবেন না। করলা কিন্তু যত বেশি চিপবেন তত বেশি তেতা হয়ে যাবে। তাই খুব সাবধানতা অবলম্বন করেই এইখানে খুব সুন্দরভাবে আস্তে, আস্তে করে আমি মাখিয়ে নিচ্ছি। ১০ মিনিট পরে এই যে অটোমেটিক্যালি এটা নরম হয়ে যাবে। তখন এভাবে পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিবেন। আর পরবর্তীতে আমি যখন মসলা দিয়ে মাখালাম, তখন কিন্তু মাথায় রেখে লবণটা দিবেন। যেহেতু এটা করলা আর সাথে আমরা আগেই লবণ দিয়েছি, তো এটার মধ্যে অনেকটাই কিন্তু লবণাক্ত ভাব চলে আসছে। এইভাবে এই যে সবুজ পানিটা এটাই হচ্ছে করলা তিতো। বেশ কয়েকবার এভাবে ধুয়ে নিলে ৮-১০ বার যদি ধুয়ে নেন, দেখবেন ফ্রেশ একটা পানি বের হয়েছে। করলা আর কখনোই তিতা লাগবে না। এভাবে অবশ্যই খেয়ে দেখবেন, যাদের ভালো লাগবে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর এই টিপসের জন্য অবশ্যই একটা কমেন্ট বক্সে আমাকে ধন্যবাদ জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্ত, কেমন লাগলো জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।